আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিনভর ব্যস্ত সূচি শেষে রাতে অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমান। খোঁজ নিলেন সবশেষ শারীরিক অবস্থার। জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়া নির্বাচনী সমঝোতা বললেন নাহিদ ইসলাম। এনসিপি এলডিপিকে নিয়ে প্রায় চূড়ান্ত সমমনা 10 দলের আসন বণ্টন জানালেন জোট প্রধান ডক্টর শফিকুর রহমান। নির্বাচন ঘিরে রংপুর 1 আসনে সরব বিভিন্ন দলের প্রার্থীরা। জাতীয় পার্টির দুর্গে এবার ভাগ বসাতে চায় বিএনপি জামায়াত, পিছিয়ে নেই এনসিপি, ইসলামী দল সহ অন্যরাও। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের মূল হোতা আলামিনকে এখনো ধরতে পারেনি পুলিশ। জঙ্গি কার্যকলাপের জন্য আগেও গ্রেফতার হয়েছিল নিষিদ্ধ জেএমবির এই সদস্য। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, কনকনে বাতাসে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলে রাতে লঞ্চ চলাচল বন্ধ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রোববার দিনভর রাজনৈতিক কার্যক্রম আর ব্যস্ততা শেষে মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত প্রায় 11টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। প্রায় 1 ঘণ্টা অবস্থানের পর সেখান থেকে বের হন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। গত 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে সন্ধ্যায় 3 বারের প্রধানমন্ত্রী ও মা খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শনিবার বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এর আগে নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এই কার্যালয়ে তারেক রহমানের এটি প্রথমবারের মতো আসা, যার মধ্য দিয়ে নতুনভাবে শুরু হলো রাজনৈতিক পথ চলাও। অনানুষ্ঠানিকভাবে দলের স্থায়ী কমিটির বৈঠকও করেন তিনি, যেখান থেকে আগামী নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে সহযোগিতার সিদ্ধান্ত নেয় বিএনপি। আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণ ও জনজীবনের নানান সংকট নিয়েও। চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাসিত জীবন শুরুর পর চালু হওয়া এই কার্যালয়ে এর আগে আর আসা হয়নি তাঁর। দেশে ফেরার পর চতুর্থ দিন দুপুরে গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে বের হন বিএনপির এই শীর্ষ নেতা। 5 মিনিটের মধ্যেই পৌঁছে যান দলের চেয়ারপারসনের কার্যালয়ে। তাকে অভ্যর্থনা জানান স্থায়ী কমিটির সদস্যরা। এরপর কার্যালয়ে নির্ধারিত অফিস কক্ষে বসেন তারেক রহমান। জামায়াতের সাথে জোট নৈতিক বা আদর্শিক জায়গা থেকে নয়, বরং এটি একটি নির্বাচনী সমঝোতা। হাদি হত্যাকাণ্ডের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্যের পথে নিয়ে গেছে এনসিপিকে। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সিদ্ধান্তের কারণে যারা পদত্যাগ করেছেন সেটি একান্তই ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। আসসালামু আলাইকুম। জামায়াত আমিরের ব্রিফিংয়ের পর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা যোগ দেন। অন্যান্য দিনের তুলনায় এক কাতারে নেতানেত্রীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। তাদের সাথে নিয়ে জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তের কথা জানান নাহিদ ইসলাম। শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই জোটবদ্ধ হয়েছে এনসিপি। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। রংপুর 1 আসনে সরব বিভিন্ন দলের প্রার্থীরা। এই আসনে জাতীয় পার্টি বরাবরই শক্ত অবস্থানে থাকলেও এবার তার বদলে আসনটি নিজেদের করতে চায় বিএনপি ও জামায়াত। পিছিয়ে নেই এনসিপি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য ইসলামী দল মনোনীতরাও। দলগুলোর প্রার্থীরা দিন রাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর 1 আসন। বিগত সংসদ নির্বাচনের পরিসংখ্যান বলছে এই আসনটিতে জাতীয় পার্টির শক্ত অবস্থান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলটির প্রার্থী লন্ডন প্রবাসী মঞ্জুম আলী। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আসনটি নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত। ধানের শীষের প্রার্থী মোকাররম হোসেন সুজন দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। পিছিয়ে নেই জামায়াত প্রার্থী রায়হান সিরাজিও।
একটি প্রজন্ম ভোট কি জিনিস বোঝেই না, সেই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেওয়ার কারণে দেশের মানুষের একটা দাবি ছিল তাদেরকে সরানো। সেই দাবির ভিত্তিতে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা যথেষ্ট ভূমিকা রেখেছে এবং দেশের সমগ্র মানুষ সে ভূমিকা রেখেছে। তারই ফলশ্রুতিতে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বেছে নেবে। শত কোটি মানুষের বর্তমান প্রত্যাশা সেটি হলো পরিবর্তন। আমি গঙ্গাচড়াবাসীর কাছে, গঙ্গাচড়াবাসী ইতিমধ্যেই তারাও পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ছে। যে উন্নয়নগুলো, দৃশ্যমান উন্নয়নগুলো, এগুলো কিন্তু জাতীয় পার্টি এবং হোসেন মোহাম্মদ এরশাদের দ্বারাই হয়েছে। আর বৃহত্তর আমাদের এই, যদি আমরা জাতীয় পার্টিকে বুঝি তাহলে আমরা রংপুরকেই বুঝি, আর রংপুর এক আসন মানেই তো আপনার জাতীয় পার্টির প্রাণকেন্দ্র। রাজধানীর কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের মূল হোতা আলামিনকে এখনও ধরতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন, পরিচয় গোপন করে সম্বন্ধীর নামে ৩ বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি। মাদ্রাসার আড়ালে স্ত্রীকে সাথে নিয়ে বোমা বানানোই ছিল তার কাজ। সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, আলামিন নিষিদ্ধ জেএমবি সদস্য। জঙ্গি কার্যকলাপের জন্য একবার গ্রেফতার হয়েছিলেন তিনি। রয়েছে 7টি মামলাও। কেরানীগঞ্জের হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকালে এভাবেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। মুহূর্তেই উড়ে যায় একতলা ভবনের চারপাশের দেয়াল, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও। বিস্ফোরণের পর ভবনের এই বড় বড় ইটের দেয়ালের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে 30 থেকে 40 মিটার দূরেও। ধ্বংসস্তূপের এই অবস্থা দেখে আঁচ করা যায় এটি কোনো সাধারণ ককটেল ছিল না। হাসনাবাদের এই ভাড়া বাসাটিতে গত 3 বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছিলেন অভিযুক্ত আলামিন। সামনের 2 রুমে মাদ্রাসা আর পেছনে নিজেই থাকতেন স্ত্রী সন্তান নিয়ে। সেখানেই পাওয়া যায় বোমা বানানোর সরঞ্জাম। বোমা বিস্ফোরণে ভেঙে যায় পাশের বাসার দেয়ালও। ওখান তো হুইল পাউডারটা নিয়ে এই ঘুরে খাবে বটিটা নিয়ে এমনি হুইল পাউডারটা কাটবো। আর এমন টাইমে যে হুইলটা পইরা গেলাম এই পর্যন্তই জানি, আর কিছুই জানি না। আমি শোয়া ছিলাম কম্বল কথা উঠে আমার প্রথমে ইন্ডেকটা পর্দাটা খুলিয়া পড়ছে, পরে এই যে গ্লাস ভাঙ্গিয়া কেড়ে বৃষ্টির মতন আয়া পড়া শুরু করছে। আর গন্ধ হঠাৎ করে বিকট আওয়াজ, মানে আমি গ্যারেজের ভিতরে এই বরাবর ছিলাম, ভিতরে তখন লাগলো কি আমার সব পাক্কাই উপরে উঠেই ফেলাইলো। বিস্ফোরণের পর পুলিশ সেখানে গিয়ে 400 লিটার রাসায়নিক দ্রব্য, 4টি ককটেল সাদৃশ্য বস্তু, একটি ল্যাপটপ ও 2টি মনিটর জব্দ করে। শীতের দাপট বেড়েছে সারা দেশে। বিশেষ করে মধ্য পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। গতকাল ঢাকায় সারাদিনে সূর্যের দেখা মেলেনি। সূর্যের উত্তাপ না মেলায় জবুথবু প্রকৃতি, রাত এবং ভোরে কুয়াশায় ভিজে যাচ্ছে পথঘাট। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। আজকের সকালটা এই বছরের সবচেয়ে ভয়াবহ সকাল বলা চলে, কেননা উত্তরাঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, এবং আপনি জানেন যে এই মুহূর্তে আসলে মৃদু শৈত্য প্রবাহ চলছে। প্রকৃতি জুড়ে একেবারেই আসলে নিস্তব্ধতা। সকালে একেবারেই যারা ঘর থেকে বের না হলেই নয় এমন জরুরি কাজে ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। আর সবচেয়ে বেশি দুর্ভোগ নেমেছে কনকনে ঠান্ডা বাতাসের কারণে। সকাল থেকে আসলে আমরা দেখছি যে কনকনে ঠান্ডা বাতাস বইছে এবং গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে, যেন একেবারে জনজীবন